আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, সময় নষ্ট না করে সরাসরি স্ক্রিনে রাখবো আপনাদের জন্য। একেবারে প্রথমেই দেখব যে আজকে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে ফর্ম ফিল আপ করবার আগে যাচাই করে নেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আপনাদেরকে দেখাবো। কারো নাম যদি বাদ পড়ে তাহলে তাকে এনআরসির নোটিশ ধরাবে। তৃতীয়ত, ভারতের নাগরিকদের বাংলাদেশি বলায় ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোথায় তিনি বলছেন? ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে বাংলাকে অপমান করা হলে সর্বাত্মক প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিকভাবে এবং নেত্রী তার অবস্থান স্পষ্ট করে দিচ্ছেন। অন্যদিকে এসআইআর বিতর্কে ইন্ডি জোটের প্রতিনিধিরা আজকে সংসদের মকরদ্বারের বাইরে তুমুল বিক্ষোভ করেন। একাধিক তথ্য তুলে বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি স্পষ্ট করে দেন যে হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লির ভোটের আগে ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করা হয়েছে। পাশাপাশি রাখবো এসআইআর নিয়ে আলোচনা যদি না হয় তাহলে সংসদ অচল থাকবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু বলেননি, অধ্যক্ষের সঙ্গে দেখা করেছেন এবং তাকে চিঠি দিয়েছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ অংশ এটা যে রাজ্যের সিইও দপ্তর তারা পরিষ্কার করে দিয়েছে যে ইসিআই যেভাবে বলছে সেভাবে এসআইআর এর জন্য অফিসিয়ালি তারা প্রস্তুত। আপনাদেরকে জানিয়ে রাখি, ইসিআই এর নির্দেশে সিইও এবার ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ভোটার কার্ডকে তারা নজরদারিতে রাখবে, এটাও পরিষ্কার হচ্ছে। সঙ্গে আপনাদের জানাই, ইসিআই এর কড়া নির্দেশ ছিল এবার যে 1200 লোক সংখ্যা থাকবে প্রতি বুথে। কাজেই সেই কারণের জন্য বুথ সংখ্যা 80,680 থেকে বেড়ে 94,000 হচ্ছে এবার এই নির্বাচনে। এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদী কি? তবে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের হাতিয়ার, এই জায়গায় আলোচনা থাকবে আজকের এই অনুষ্ঠানে। আমরা ফিরে আসব, সরাসরি পরিচয় করে দেব যারা আজকের আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আমি স্বাগত জানাবো তন্ময়দাকে। তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে, বিজেপি মুখপাত্র। স্বাগত তন্ময়দাকে। আশরাফুল আমিন, সিপিএম নেতা বা মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আশরাফুলকে স্বাগত। জাতীয় কংগ্রেসের সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রতিনিধি তন্ময় ঘোষ আমাদের সঙ্গে আসবেন। কাজেই দুই তন্ময়ের লড়াই আপনারা একেবারে মনোমুগ্ধকর একটা লড়াই হবে, সেটা আপনারা শুনবেন। আশা করি সঠিক তথ্য আপনাদের সামনে আসবে। কিন্তু একেবারে প্রথমে ফর্ম ফিল আপের আগে যাচাই করে নেওয়ার কথা বলছেন তৃণমূল নেত্রী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার বক্তব্যে, যার কথা, যার চালচলন সবটাই তৃণমূলের কাছে অনুপ্রেরণা এবং তৃণমূল মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন বিশ্ব আদিবাসী দিবসের ঝাড়গ্রামের অনুষ্ঠানে। কি বলছেন তিনি একবার শোনাবো আপনাদের, শুনুন। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। আমরা মানব না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, আমার কন্যাশ্রী হোক, সবার ভোটার লিস্টে যাদের এন্টাইটেল তাদের নাম তুলতে হবে। আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত, বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। যারা বলছে তাদের আছে তো জিজ্ঞেস করুন, যারা আইন করছে তাদের আছে তো? চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? অর্থাৎ তিনটে জিনিস আমার কাছে, এই তিনটে সমস্যা, অর্থাৎ ত্রিফলা সমস্যা দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে। কি সেটা? এক হচ্ছে এনআরসি, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এই যে এনআরসি, এই এনআরসি করা হবে বাংলায়
অন্তত আমাকে ক্ষমা করবেন, আমি অন্তত পক্ষে কোনো মিডিয়া, কোনো সর্বভারতীয় প্রচার মাধ্যম, কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো মন্ত্রকের তরফ থেকে শুনিনি। কিন্তু বাংলায় এনআরসি হতে পারে, মুখ্যমন্ত্রী বলছেন এনআরসির নোটিশ ধরাবে। এনআরসি একটা বিষয়, অর্থাৎ এনআরসির নোটিশ ধরাবে, আপনি ভারতবর্ষের বাইরে চলে যাবেন বা ভারতবর্ষ বহির্ভূত হয়ে যাবেন, বহিরাগত হয়ে যাবেন আপনি। দ্বিতীয়ত আরেকটা বিষয় এই মঞ্চগুলোতে উঠে আসছে, বর্তমানে সব থেকে গরম একটা টপিক এবং এটা চিন্তার বিষয়, ভাবতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাংলা বলায় বাঙালিদের প্রতি বিভিন্ন রাজ্যে অত্যাচারের অভিযোগ, এবং সেই অভিযোগ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, খোদ পুলিশের বিরুদ্ধে। বিভিন্ন রাজ্যের পুলিশ, কখনো পাঞ্জাব, কখনো হরিয়ানা, এই সমস্ত রাজ্যে, কখনো দিল্লি, এবং এই জায়গায় পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে আটকে রাখছে এবং তাদের শারীরিক মানসিক অত্যাচার করছে। পরে অনেক জায়গায় তাদেরকে ছেড়েও দেওয়া হচ্ছে। আপনারা জানেন মালদার ঘটনা, তৃণমূল কংগ্রেস তাদেরকে ফেরত নিয়ে এসছে বলে দাবি করছেন। দিল্লির ঘটনা। এবার এই ঘটনায় চিন্তার বিষয় আমাদের জন্য, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, যে তাহলে কি বাংলার নিজের অবস্থান বাংলা লুজ করছে? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাব? বাংলা ভাষায় কথা বললেই অন্যের চোখে আমরা খারাপ হব? এই ইস্যুটাও কিন্তু পাশাপাশি আসছে। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই বিষয়টাও উঠে আসছে, এই তালিকাভুক্তির কথা, ফর্ম ফিল আপের কথা, এই সমস্ত বিষয়গুলো আসছে। কিন্তু যদি আমি স্বাভাবিক নজরে দেখি, তিনটে বিষয় সম্পূর্ণ আলাদা। এনআরসি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে, এসআইআর নির্বাচন কমিশনের দায়িত্বে, আর বাংলার আভিজাত্য, বাংলা ভাষাকে অত্যাচার, এটা অন্য রাজ্যের পুলিশের ডিপার্টমেন্টের উপর পড়ছে। তাহলে তিনটে জিনিস একসঙ্গে করে আমরা কিভাবে দেখব? সত্যি কি আমাদের কাছে উৎকণ্ঠার বিষয় বাংলার মানুষের কাছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই আপনাদের। আজ থেকে প্রায় 1.5 সপ্তাহ আগে একটি হল্লা বলে আমি বলেছিলাম যে এসআইআর কি হবে বাংলায়। সোশ্যাল মিডিয়াতে মানুষ অনুষ্ঠানটা দেখেছেন এবং এতাবৎকালের অনুষ্ঠানের মধ্যে সব থেকে বেশি ভিউ হয়েছে। কাজে আপনাদেরকে বলবো, ইউটিউবে এখনই এই মুহূর্তে আপনারা অনুষ্ঠান দেখতে পারেন, পছন্দ হলে শেয়ার করতে পারেন, প্রকৃত বাস্তব বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। এবার কেন আমি এই কথা বলছি? কারণ সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বাংলায় কি তবে এসআইআর হতে চলেছে। আজ সিইও চিঠি দিয়ে কার্যত ইসিআইকে জানিয়ে দিল অফিসিয়ালি বাংলা প্রস্তুত রয়েছে এসআইআর করবার জন্য। অর্থাৎ এসআইআর শুরু বাংলায়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি পরিচয় করে দেব, তন্ময় ঘোষ আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজকের অনুষ্ঠানে। তন্ময়দা, আপনাকে দিয়ে শুরু করব। প্রথম, এই যে তিনটে বিষয় আনা হচ্ছে এবং আপনাদের দলনেত্রী, রাজ্যের আমার আপনার সকলের মুখ্যমন্ত্রী, তিনি মঞ্চে কি বলছেন? এনআরসি হবে এবং আপনাকে অন্য জায়গায় চলে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। পাশাপাশি তিনি বলছেন বাংলা ভাষার অবমাননা, অপমান আমি মানব না, এর বিরুদ্ধে আন্দোলন সর্বাত্মকভাবে তৃণমূল কংগ্রেস করবে। আর অন্যদিকে তৃতীয় বিষয় হচ্ছে এসআইআরের ফর্ম না দেখে আপনারা কেউ আঙুল ছোঁয়াবেন না, এক লাইনও লিখবেন না। আজকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটে বিষয়কে একসঙ্গে করে দেখা হচ্ছে। এই ত্রিফলা বিষ কি শুধুমাত্র ভোট প্রচারে নিজেদের ডিভিডেন্ড নেওয়ার জন্য, নাকি এতে সত্যি চিন্তার কিছু আছে বাংলার মানুষের? তন্ময়দা, দেখুন, গত কয়েকদিন ধরে আমরা সারা দেশ জুড়ে বাঙালিদের ওপর এবং বাংলা ভাষাভাষী মানুষদের ওপর যে তাণ্ডব দেখছি, যা ভারতের সংবিধান বিরোধী, ভারতের সংবিধানের আর্টিকেল 19-এর বিরোধী। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা আপনারাই দেখিয়েছেন, আপনাদের মাধ্যমেই আমরা প্রথম জানতে পেরেছি যে তাদেরকে বাংলা ভাষা বলছে দেখলেই তাদেরকে ধরে ধরে কাউকে বাংলাদেশে পুশ করা হচ্ছে। এমনকি আজকের এই শতকে দাঁড়িয়ে ভাবতে হয় যে পেলোডারে করে ছুঁড়ে বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দিচ্ছে, তারপরে কোর্টে গিয়ে প্রমাণ হচ্ছে যে না, তারা বাংলাদেশি নয়, তাদেরকে আবার ফিরিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ এটা কি সর্বাত্মক হচ্ছে তন্ময়দা, নাকি কিছু কিছু পকেটে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই হচ্ছে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, মানে দিল্লিতে সর্বাত্মকভাবে হচ্ছে। দিল্লিতে হচ্ছে, বসন্তকুঞ্জে আমরা দেখেছি, পাশেই নয়ডাতে দেখছি, গুরগাঁওয়ে দেখছি, যদিও দিল্লি নয়, উত্তরপ্রদেশ, কিন্তু
বৃহত্তর দিল্লি হিসাবে যদি আমরা দেখি, অর্থাৎ কিন্তু উত্তরপ্রদেশ আর কমন হরিয়ানা। হচ্ছে বিজেপি শাসিত সমস্ত জায়গাতেই একই ঘটনা ঘটছে। না, আমার প্রশ্নটা ছিল এটা কি সর্বাত্মকভাবে হচ্ছে, মানে কেউ বাংলা বললেই কি তাকে, মানে ধরে নিন যে সিআর পার্ক আমি এলাকায় আসছি, কেউ বাংলা বলছে তাকেই ধরে নেওয়া না, হচ্ছে। আমি এরকমটা আসছি। হচ্ছে নাকি কিছু পরিবারের হ্যাঁ, সঙ্গে আমি আসছি যে দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আগুনটা যেখানে লেগেছে সেটা হচ্ছে গরিব মানুষদের উপর। এর পরবর্তীকালে কিন্তু বাকি যারা মনে করছেন আজকে যে আমরা সম্ভ্রান্ত জায়গায় আছি, আমরা একটা বহুতল আবাসনে আছি, আমাদেরকে কিছু বলা হবে না, তাদেরকেও বলা হবে। শুরুটা হয়েছে, কারণ এর কারণটা বুঝতে হবে। কারণটা হচ্ছে বাঙালি জাতির উপর যে বিদ্বেষ বিজেপির, সেইটা পরিস্ফুটিত হচ্ছে। এবং সেটা আমি বলছি না, আপনারা দেখেছেন যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক যিনি তাদের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ, অল ওভার ইন্ডিয়ার ইনচার্জ, তিনি বলছেন যে বাংলা ভাষা বলে ভাষাই নয়। আসলে সমস্তগুলোকে যদি আপনি মেলান তাহলে দেখবেন পুরোটাই বাংলা ভাষা এবং বাঙালি জাতিদের উপর একটা বিদ্বেষ থেকে তৈরি হচ্ছে। এবং সেই বিদ্বেষকে কাজে লাগিয়ে বিজেপি যেটা করার চেষ্টা করছে, প্রথম কথা নির্বাচন কমিশনকে বিজেপি প্রহসনে পরিণত করেছে। যেদিন থেকে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনারের রিক্রুটমেন্ট প্রসেসে জুডিশিয়ালকে বাদ দিয়ে দুজন সরকার পক্ষের প্রতিনিধি এবং একজন এলওপি, তো যে কোনোভাবেই সেটা তো 2:1 হয়ে গেছে। এবং তারপরে মুখ্য নির্বাচন কমিশনার তাদের পছন্দের লোককে করেছে সেদিন থেকেই। তারপরে মহারাষ্ট্রের নির্বাচন আমরা দেখেছি, আমরা হরিয়ানার নির্বাচন দেখেছি। মহারাষ্ট্র এবং হরিয়ানায় যেটা করা গেছিল, আজকে বাংলায় সেটা করা যাবে না, কারণ বাংলায় আমরা প্রথম থেকেই এটার বিরুদ্ধে আওয়াজ তুলেছি। আমরা বুঝতে পেরেছি যে বিজেপির উদ্দেশ্যটা কি, এসআইআর করে তারা কি করতে চাইছেন। এইবার এই সবগুলো বাঙালি বিদ্বেষ পুরোটার সঙ্গে জুড়ে দিচ্ছে হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী। আমার প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী যদি কেউ থেকে থাকেন, তারা বর্ডার পেরিয়ে ঢুকলো কী করে? বর্ডারের দায়িত্ব কার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। এছাড়াও রোহিঙ্গা কোথাকার অধিবাসী? রোহিঙ্গারা একটা জনজাতি যারা বার্মা অর্থাৎ মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা, তাদের ভাষা হচ্ছে রোহিঙ্গা। সেই রোহিঙ্গার সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে পশ্চিমবাংলা বর্ডার শেয়ার করে না। অথচ এখানকার বিজেপি নেতৃত্ব তারা লাখে লাখে কোটিতে কোটিতে চারিদিকে রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছেন। নজরুল ইসলাম, আমি একটু অনিচ্ছাকৃতভাবে মাঝখানে অনুপ্রবেশ করলাম, আমাকে যদিও আপনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবেন এটা নিশ্চিতভাবে নয়। না, কিন্তু আমি তন্ময় এটা জিজ্ঞেস করছি যে এসআইআর করা মানে, তার মানে কি আপনারা, যেহেতু আপনি অফিসিয়াল স্পোক পারসন, তার মানে আপনারা অফিসিয়ালি কি এটা বলছেন যে এসআইআর করা মানে বাংলায় এনআরসি হতে চলেছে? এক, দ্বিতীয়ত এই যে বাংলা ভাষা বলা বা বাংলা ভাষা বললে সর্বাত্মকভাবে সারা ভারতবর্ষ জুড়ে একটা বিদ্বেষ তৈরি করবার বিজেপি চেষ্টা করছে, মানে তার মানে একটা সাধারণ মানুষ তো আপনাকে লজিক জিজ্ঞেস করবে যে তার লজিক কি, কারণ আমাদের বাংলায় একাধিক নেতা রয়েছে যারা একেবারে খোদ বাঙালি, এবং দেখা যাচ্ছে তার থেকে একজন প্রতিমন্ত্রীও হলেন, তিনি মজুমদার পরিবারের, মানে মজুমদার কোনো অংশেই বাঙালি বহির্ভূত নন। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে যে পারসেপশনটা, সেটা কখনো কি একটু আলগা মনে হচ্ছে না? না, এবার দেখুন বিষয়টা কীরকম ইন্টারেস্টিং তৈরি হচ্ছে। বিষয়টা হচ্ছে শুরু হয়েছিল রোহিঙ্গা বাংলাদেশি, প্রথমে যখন ঘটনা ঘটছিল বলেছেন, মানে বিজেপির আমি আসছি, একজন নেতা এগুলো বলছেন, আমি আসছি, বিজেপির নেতা, বিজেপির, আপনি এক কেন্দ্রীয় মন্ত্রীর উদাহরণ দিলেন, আমি আরেকজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উদাহরণ দিচ্ছি। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি মতুয়া সম্প্রদায়কে একটা কার্ডে লিখে দিয়েছিলেন মতুয়া কার্ড, যে এবং বলেছিলেন আমি লিখে দিচ্ছি এইটাই আইডেন্টিটি যে তুমি ভারতবর্ষের নাগরিক। সেই রকম আইডেন্টিটি থাকা আকাইপুরের 6 জন মতুয়া মানুষকে একইভাবে টর্চার করা হয়েছে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সেই কার্ড কিন্তু কাজে আসেনি। তার মানে প্রমাণ হচ্ছে যে সমস্তভাবে বাংলার উপর বিদ্বেষ ছড়ানোর একটা কাজ কিন্তু বিজেপি শুরু করেছে। এবার এসআইআর কেন? এসআইআর হচ্ছে ঠিক এই বিদ্বেষটাকে কাজে লাগিয়ে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাংলায় চারিদিকে হাজার হাজার রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ঘটছে। এরপর এসআইআর করে যারা বাংলার ভোটার, যারা উত্তম কুমার ব্রজবাসীর মতো 50 বছরের বেশি সময় ধরে বাংলার বাসিন্দা, সেই সমস্ত বাসিন্দাদের নাম কেটে দেওয়া হবে এবং ভুয়ো ভোটার ঢোকানো হবে। সেই ভুয়ো ভোটার ঢুকিয়ে মহারাষ্ট্র বা হরিয়ানার মতো একই কায়দায় 5 মাসে, গত 5 বছরে যা ভোটার বাড়েনি, 5 মাসে সেই ভোটার বেড়ে যাবে এবং তারপরে তাদেরকে দিয়ে ভোট করিয়ে
ভোট লুট করার যে চক্রান্ত সেইটা করাবে এবং বলা হবে যে তোমাদের কাছে ভোটার আই কার্ড নেই, অর্থাৎ তোমরা অনুপ্রবেশকারী, যারা জেনুইন এখানকার বাসিন্দা। এবার তারা প্রমাণ কিভাবে করবে যে আজকে আধার কার্ড, এই আধার কার্ড কারা বলেছিলেন? এই আধার কার্ড বলেছিলেন কেন্দ্র সরকার, আমরা বলিনি। কেন্দ্র সরকার বলেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু সেগুলোকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না? আর 30 সেকেন্ড নেব। কেন্দ্রীয় সরকার বলেছিলেন পৃথিবীতে যা যা আছে সবের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, এবং সেই আধার লিঙ্ক করে আধারই হবে একমাত্র ইউনিক আইডেন্টিটি নাম্বার, যে নাম্বার দিয়ে হবে। এটা আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, সেখানে আছে এরকম। তো আমাদের সরকার সেটা করতে চেয়েছিলেন। আজকে তারাই বলছেন যে আধার কার্ড কিন্তু পরিচয়পত্র নয়। তাহলে পরিচয়পত্রটা কি? মতুয়া কার্ড পরিচয়পত্র নয়, আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী বলছে, আমরা বলিনি। উল্টো দিকে আপনাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদে দাঁড়িয়ে বলছেন যে কোনো অনুপ্রবেশকারী আছে, তার ডেটা আমাদের কাছে নেই। তাহলে হচ্ছেটা কি? সার্কাস হচ্ছে। বাঙালিদের নিয়ে, বাঙালি জাতিদেরকে নিয়ে বিজেপি সার্কাসে নামলে তাদের তো মাথায় রাখতে হবে এই বাঙালি জাতি নেতাজির জাতি এবং ক্ষুদিরাম বোসের জাতি, মাতঙ্গিনী হাজরার জাতি, আগামী দিনে তার কি ফল হবে। আমি অন্যদিকে জাতীয় ছবিটা দেখাবো। জাতীয় ছবিতে একই ছবি, সংসদ ভবনের সামনে আজকে তুমুল বিক্ষোভ রাহুল গান্ধীর। দলের রিপ্রেজেন্টেটিভ সুস্মিতাদি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতাদি, একই কি অবস্থান এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পাশে, তার মানে এই বিষয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে এটা সারা ভারতবর্ষের বিষয় এবং সারা ভারতবর্ষের সমস্যা। এখানে তৃণমূলের পাশে দাঁড়ানো বলে কোনো বিষয় নয়। তার কারণ হচ্ছে বিষয়টা সমস্ত জায়গার সমস্যা। তার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে ইলেকশনে, আমি যখন বারংবার এই কথাগুলো বলেছিলাম, তখন তৃণমূলের যারা মানে গেস্ট ছিলেন, যারা মুখপাত্র ছিলেন, তারা তখন সেই কথাগুলোকে প্রায়োরিটি দেয়নি। আজকে তন্ময়দার মুখে আমি সেই কথাগুলোই শুনলাম যে এই যে লাস্ট আমরা যে বলেছিলাম একটা ক্যালকুলেশন দেখে মহারাষ্ট্রে লাস্ট 5 বছরে যে নাম ওঠেনি, 5 মাসে তার 5 ডবল নাম উঠেছে। আমরা দেখেছি অ্যাডাল্ট পপুলেশনের থেকে ভোটার সংখ্যা বেশি। তাহলে অ্যাডাল্ট পপুলেশন, তাহলে কি চাইল্ডরা ভোট দিল? এই প্রশ্নগুলো আমরা করেছিলাম এবং আমরা বারংবার ইসিআই কে আমাদের রাহুল গান্ধী বারংবার চিঠি করেছে এবং আমরা আদালতে গেছি। আমরা তার ফলটা কিছুই হয়নি। এখনো পর্যন্ত কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি সরকারের কাছ থেকে, না সরকারের কাছ থেকে পাওয়া গেছে, না ইসিআই থেকে পাওয়া গেছে, কোনো রকম কোনো কিছু পাওয়া যায়নি। এবার বিষয়টা হচ্ছে আজকের যে মানে বিষয়টা, সেটা হচ্ছে এই যে একটা জিনিস কি দেবাশিস তোমার মনে প্রশ্ন জাগছে না, যেটা আমাদের সকলের মনে প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থিম, ন্যাশনাল সং বাংলা দিয়ে তৈরি, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্রের মতো লোকেরা যে সারা ভারতবর্ষে যারা আজকে মানুষের মনের মধ্যে গেঁথে আছে, সেই বাংলা ভাষাকে পার্টিকুলারলি যারা আক্রমণ করছে, তার মানে কি আমি কোনো জায়গায় কি বলতে পারবো প্রকারান্তে বিজেপি বাংলার উপর আক্রমণ করে তৃণমূলকে এই ভোটে রুটি শেখার জায়গাটা করে দিচ্ছে, মানে জাস্ট লাইক দ্য গিফট। এবং আর একটা জিনিস, এই যে আজকে এই এসআইআর, যে বিহারে যে এসআইআর হয়েছে, একটা জিনিস দেখো, এই নির্বাচন কমিশন একবারও কিন্তু এই যে 65 লক্ষের নাম বাদ গেছে, এই 65 লক্ষ নামের মধ্যে থেকে একবারও কিন্তু বলতে পারেনি যে 65 লক্ষ লোকের মধ্যে কতজন জামাত, কতজন রোহিঙ্গা, কতজন এমনি মুসলমান। আমি একটা কথা তোমায়, আমি তোমায় জিজ্ঞেস করি, এসআইআর কে করা হচ্ছে জামাত রোহিঙ্গাদের বেছে বাদ দেওয়ার জন্য? একদম বিরোধী দলনেতা তো বিরোধী দলনেতার বক্তব্যকে কেন আমি বুঝতে পারছি না, যে বিরোধী দলনেতা যেটা বলছেন সেটা নির্বাচন কমিশনের পারসেপশন, তোমরা সেটা ভাবছো কেন? দেবাশিস এক সেকেন্ড, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার একদম মানে তারা শুভেন্দু অধিকারীর কথাই চলছে, তোমরা এটা ভাবছো না? শুভেন্দু অধিকারীর কথা চলছে না, একদম ধরে নিলাম চলছে না। কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন প্রপোর্শনাল ভাবে কাজ করছে, জাস্ট লাইক প্রপোর্শনাল। ইলেকশন কমিশন প্রপোর্শনাল টু কেন্দ্রীয় সরকার। তার কারণ আজকে একটা দাবি করেছেন মুখ্যমন্ত্রী যে আজকে ইলেকশন কোড অফ কন্ডাক্ট যেহেতু চালু নেই, সেহেতু ইলেকশন কমিশনের এটা সংবিধানে ইসিআই এর এই অধিকার নেই।
না সেটা না, ইসিআই 324-এর একের ধারায় সংবিধানে আছে ইসিআই ইলেকশন কন্ডাক্ট এবং নাম নথিভুক্তকরণ করতে পারে, তার জন্য ইলেকশন কন্ডাক্টের না, কিন্তু একটা জায়গা আজকে তন্ময়দা বলছো, তুমি বলছো, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে অনুপ্রবেশকারী যারা তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। কি অদ্ভুত! দেখো, আমরা কিন্তু SIR নিজে বিরুদ্ধে সরকার না। ব্যবস্থা নেবে এবং অনুপ্রবেশকারীদেরকে ধরা উচিত, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত, তাদেরকে বেছে তাদের এক বিরুদ্ধে সেকেন্ড, ব্যবস্থা আমাকে একটু নেওয়া উচিত। বলতে দিতে হবে হ্যাঁ। দেবাশিস না, আমি বুঝতে না পারছি দেবাশিস যে- একটা কথা, এসআইআর কিন্তু আমাদের সময় হয়েছিল, আমাদের সময় হয়েছিল SSR হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। হয়েছিল, কিন্তু তার যে শর্তগুলো ছিল এবং তার যে কন্ডিশনস গুলো ছিল, সেই কন্ডিশনস গুলো মানে ডিফারেন্ট কন্ডিশন ছিল, এবং সেই কন্ডিশনে কিন্তু একবারও বলা হয়নি 2002-এর আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মা বাবার জন্ম সার্টিফিকেট না, 2002-এর আগে যারা ভোটার, মানে 2002-এ যারা ভোটার হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকের কি মা বাবার যাদের গ্রাম বাংলায় জন্ম হচ্ছে, বাড়িতে ডেলিভারি হচ্ছে, তাদের মা বাবার বার্থ না, সার্টিফিকেট আমি একটা জিনিস আমায় একটু পরিষ্কার করে দাও, এটা মানে মানুষের সামনে পাবলিকলি সবাই বলছে তো, যেটা আমি জানি যে 1987 সালে যাদের জন্ম হচ্ছে, তারপরে যাদের জন্ম হচ্ছে 1987 এবং তারপরে ইসিআই তাদের কাছ থেকে বাবা মায়ের জন্ম শংসাপত্রের কেন 1987? না, একটা মিনিট কেন 1987? আর আমাকে একটু বলতে দাও, তুমি এত অধৈর্য তো আগে ছিলে না। আমার কথা হচ্ছে এই যে 10টা পয়েন্ট দিচ্ছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে জন্মের শংসাপত্র, একটা পয়েন্ট, এছাড়াও আরো 9টা অল্টারনেটিভ আছে। মানে তোমার বাবা মায়ের জন্ম শংসাপত্র, আমারই বাবা মায়ের জন্ম শংসাপত্র ছিল না, তার মানে কি আমরা ভোটার নয়? এই প্রশ্ন মানুষের কাছে থাকবে। এবার ব্যাপার হচ্ছে 1987-এর পরে যাদের জন্ম হচ্ছে তাদের একটা অল্টারনেটিভ এসআইআর হচ্ছে জন্ম শংসাপত্র দিতে এইবার হবে। এক সেকেন্ড, লেট মি ফিনিশ। তারপরে তো ছিল একটা জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে যেটা কোর্টে গিয়ে যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আজকে এগুলোকে প্রথমে বলছি না, আমি তোমায় পরিষ্কার করে দিই, এটা নিয়ে আলোচনার জায়গা নেই, বিরতিতে যাব। পরিষ্কার সুপ্রিম কোর্টের তরফে, না, সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে এগুলো যদি ভেবে দেখা যায়, ইসিআই খুব পরিষ্কার বলে দিচ্ছেন যে এগুলোতে ব্যাপক জালিয়াতি হয়েছে, নকল হয়েছে, আমরা এগুলোকে গ্র্যান্ড করব না। একজন ভোটারকে বাঁচতে গেলে আমরা ওই অল্টারনেটিভের মধ্যে দিয়ে চলবো। আমার কথা হচ্ছে এখানে যারা ভোটার বা ভোটার নয় তাদের একটা নিশ্চিন্তকরণের বা চিহ্নিতকরণের কাজ হচ্ছে, যে কে ভোটার কে ভোটার নয়। এর সঙ্গে এনআরসির সম্পর্ককে জুড়ে দেখা হচ্ছে কেন? আমার এটা প্রশ্ন ছিল যে এর থেকে এনআরসি বাংলাদেশি বলে যেভাবে পুশব্যাক করা হচ্ছে, আজকে এনআরসির আওতায় যে ফেলবে না ভবিষ্যতে, তাকে কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। বেশ। তার কারণ ঠিক, ঠিক, এদেরকে ঠিক। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, বেশ, আমি তন্ময়দার কাছে আসবো, এই কারণের জন্যই আসবো, কারণ তন্ময়দা বলে নিলে তার উত্তর আশরাফুল এখান থেকে দিতে সুবিধা হবে। আশরাফুল নোট করছে একের পর এক। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে যে মানুষকে কি শুধু উদ্ভ্রান্ত করা হচ্ছে, নাকি সুস্মিতাদির কথা ধার করে নিয়ে বলবো যে গরম আঁচে রাজনীতির রুটি শেখা হচ্ছে, কি হচ্ছে? যারা সাধারণ গ্রাম বাংলার মানুষ তারা তো দ্বিধাগ্রস্ত। তন্ময়দা কিছুক্ষণ আগে বললেন গরিবদের দিয়ে শুরু করা হয়েছে, মানে টার্গেট হচ্ছে পুয়ার পিপল এবং যারা প্রভার্টি লাইনের কাছাকাছি বা তার নিচে থাকে, বিলো প্রভার্টি লাইন থাকে, এদেরকে টার্গেট করা হচ্ছে। মানে সব কথাগুলো একটা সেপারেট আইডেন্টিটিতে বসছে, কোনোটার সঙ্গে কোনোটা মিলছে কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে। डेटा एंड ईसी कह रहा है कि हम फ्री एंड फेयर इलेक्शन करा रहे हैं, और उनके डेटा में एक असेंबली में 1 लाख फेक वोटर्स हैं, फेक एड्रेसेस, डुप्लीकेट फॉर्म 6, अलग अलग तरीके। उनके युवाओं से कह रहे हैं, हिंदुस्तान की जनता से कह रहे हैं, ये आपका भविष्य है, गरीबों का भविष्य है, ये आपके आंख के सामने पूरा का पूरा सिस्टम चोरी किया जा रहा है। वाइट है ये, उनका डेटा है, उनकी फोटोग्राफ्स हैं, उनके नाम हैं, उनके डुप्लीकेट्स हैं, उनके फेक एड्रेसेस हैं। इलेक्शन कमीशन नाउ डज नॉट गिव अस इलेक्ट्रॉनिक voter data, not only of current election, but of the last 10-15 years. And if they do not give us CCTV footage, they are partaking in the crime. Election Commission is not partaking in the crime. I'm absolutely convinced they are. The data is showing they are. They should give us electronic voter lists.
তন্ময়দা, ইলেকশন কমিশন অটোনোমাস একটা বডি এবং তাদের কনস্টিটিউশনাল বেশ কিছু রাইট রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা তন্ময়দা, এক্ষেত্রে তো বিরোধীরা অবশ্যই চাইতে পারেন, তাদের তো অধিকার রয়েছে। আপনাকে 1 নম্বর বলি যে বিহারে এসআইআর এর আগে এটা বিরোধীরা চিৎকার করে বারবার বলেছেন যে তাদের কাউকে ডেকে কথা বলা হয়নি, একেবারে উইদাউট নোটিস বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী যেটা বলছেন, ইলেকট্রনিক্স ভোটিং ডেটা লাস্ট 10 to 15 ইয়ার্স তাদেরকে প্রোভাইড করা হয়নি। এবং তার পরবর্তীতে আমি এই সমস্ত ইস্যুগুলোতে যেটা তন্ময়দাও বলছিলেন যে বেছে বেছে লোকদেরকে চিহ্নিত করা হচ্ছে, বাইরের ভোটারকে ভরে দেওয়া হবে বাড়িয়ে দিয়ে, বিজেপি ভোট চুরি করার চেষ্টা করবে। এখানে রাহুল গান্ধী একটা উদাহরণ হিসেবে দিচ্ছিলেন, এক বুথে 1 লাখ ভোটার বা কিছু এরকম একটা উনি বললেন। তন্ময়দা, এই জায়গাগুলো তো ট্রান্সপারেন্ট হওয়া দরকার, এটা তো মানে বাই দ্য ওয়ে ইসিআই এর কাছে আপনাদেরও ডিমান্ড হওয়া দরকার। ইসিআই এর কাছে আমাদের ডিমান্ড না, আমি ওই তন্ময়দাকে বলছি, ইসিআই হ্যাঁ মানে বিজেপির তন্ময়দা। দুজনের একই না, আচ্ছা দেখো, দল আলাদা হতে পারে। দেখুন, এসআইআর যে করতে পারে ইলেকশন কমিশন, এটা হচ্ছে আইনে বলা আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের 21 নম্বর সেকশনে দেখে নেবেন। এবার ইসিআই যেটা করছে সেটা সংবিধান মোতাবেক, আইন মোতাবেক কাজ করছে। আচ্ছা, ওনারা যেটা বলছেন যে দেখুন, বিজেপি সরকারে রয়েছে বিহারে, যদি সেই শাসিত যে শাসন করছে তার যদি এতে অসুবিধা হবে, তাহলে বিজেপি তো সেখানে কোনো প্রতিবাদ করেনি। আচ্ছা, 65 লাখ ভোটার বাদ গিয়েছে, তারপরে ইলেকশন কমিশন বলেছে 1 মাস সময় দিচ্ছি, কোথাও ভুল হয়ে থাকলে বলবে, সেটা দেখবো, দেখে সেই মতন ব্যবস্থা নেব। আজকে প্রায় 6 দিন হয়ে গিয়েছে, ওখানে কোনো বুথ লেভেল এজেন্ট, যে বিভিন্ন দলের বুথ লেভেল এজেন্টরা যে ওখানে অংশগ্রহণ করেছে, কেউ এখনো কোনো লিখিতভাবে বলে দিতে পারেনি যে না, এই ভোটারের নামটা ভুলভাবে উঠে গিয়েছে বা বাতিল হয়ে গিয়েছে। তো তাতে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন যেটা করেছে সেটা খুব স্বচ্ছতার সাথে করেছে, এবং তারপরেও যদি কারোর বলার থাকে, তিনি প্রেস মিট না করে, সুপ্রিম কোর্টে এখনো কেস পেন্ডিং আছে, ওখানে বলতে পারবেন। আর রাহুল গান্ধীর কথা আর বলবেন না। রাহুল গান্ধী প্লিজ আমার তন্ময়দা ব্যক্তিগত আক্রমণ না করলেই ভালো, দলকে আক্রমণ করুন। ঠিক আছে, আমি কংগ্রেসের মধ্যে বলছি, কংগ্রেসের কথা বলবেন না। এরা হচ্ছে দেশের সব, মহারাষ্ট্রে ঠিক হয়নি, হরিয়ানায় ঠিক হয়নি, শুধু 2টো মাত্র রাজ্যে ঠিক হয়েছে, একটা কর্ণাটকে আর একটা ঝাড়খণ্ডে। কর্ণাটকে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমি আপনাকে বলছি, কর্ণাটকে গত নির্বাচনের আগে, এই বিধানসভা নির্বাচনের আগে, যখন বিজেপি ক্ষমতায় ছিল, তখন হচ্ছে রিভিশন হয়েছে, কয়েক লক্ষ নাম বাতিল হয়েছে, তারপরে সেখানে কংগ্রেস ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতা থেকে সরে গেছে। আজকে আপনি ঝাড়খণ্ডে দেখুন, কংগ্রেস আবার ক্ষমতায় এসছে, তার মানে নয় যে সেখানে সব ভুল হয়ে গেছে, সেখানে সব ঠিকভাবে হয়েছে। তো এইটা কি, তাহলে এইটা যদি আপনি দেখেন, তাহলে কি আপনার কোনো কথা বিশ্বাসযোগ্য মনে হবে? আজকে আপনি দেখুন, মহারাষ্ট্রে যখন হয়েছে, তখন হচ্ছে তার আগে, ভোটের আগে একটি কথা, একটি কমপ্লেন দেখান কংগ্রেস করেছে। আজকে যে ভোটে হারিয়ে যাওয়ার পরে কমপ্লেন করেছে, যে ইলেকশন কমিশন প্রেস মিট করে সেটা বিবৃতি দিয়েছে, লিখিত দিয়েছে, তারপরে তারা কোর্টে আছে। তাহলে আর কোথায় যাবে তারা? এবার তাদের বলতে হয় যে আমরা ভোট পাই না পাই, আমাদের জিতে দিতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। এবার আমি আপনাকে বলছি, দেখুন, বাংলা বিরোধিতার কথা বলুন, তন্ময়দা বললেন পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আছে, তো তৃণমূলের গায়ে জ্বালা চড়ছে যে কেন এসআইআর হচ্ছে, কিন্তু বিহারে আছে বিজেপি, বিহারে বিজেপি গায়ে জ্বালা চড়ছে না। তার মানে কি হলো? ওনারা তো বলছে আপনারা করাচ্ছেন। তৃণমূলের এখানে মনে রাখবেন, 2জন ইআরও, 2জন এইআরও, একজন ডাটা অফিসারকে সাসপেন্ড করতে বলা হয়েছে, তাদের এগেইনস্টে এফআইআর করতে বলা হয়েছে। অন্তত সেইটুকু ধরা পড়ে গিয়েছে কিভাবে সরকার তার নিজের কর্মীদের দিয়ে এই কাজগুলো করিয়েছে। আজকে আপনি দেখুন, ভয়টা কাদের হচ্ছে, ওনারা বলছেন যেটা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যাতে না চলে যায়। আজকে বিভিন্ন বুথে দেখবেন মৃত ভোটার রয়েছে। আজকে আপনি বলতে পারেন যে এই যে কথা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে বেছে বেছে করা হচ্ছে, মানে এই বাংলাদেশিদের ধরা হচ্ছে বা বাঙালিদের ধরা হচ্ছে। আজকে আমি আপনাকে বলছি, মানে আপনারা চেষ্টা করছেন বাংলাদেশি ধরতে, কিন্তু ধরা পড়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদের। ভুল কথা, এই জন্য বলছি, আমি আপনাকে বলছি, কর্ণাটকে বিধানসভায় ডিসেম্বর 2024, আজ থেকে 8 মাস আগে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমরা 158 জন বাংলাদেশিকে আটক করেছি। জানুয়ারি মাসে
25 সাল, আজ থেকে আবার 7 মাস আগে কেরালায় শুরু হয়েছে অপারেশন ক্লিন। আচ্ছা, না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন না, তিনি তো আজকেও বলেছেন অনুপ্রবেশকারীদের ধরুন এবং বাইরে বার করুন। ওরা এইগুলো নিয়ে বলবেন না, কারণ এগুলো ইন্ডি জোট ক্ষমতায় আছে। আজকে আপনি বলুন, সাদ রাডি কেরালা থেকে গ্রেপ্তার হলেন জঙ্গি কার্যকলাপের জন্য। তিনি বাংলায় 10 বছর ধরে আছেন, তার কাছে আধার কার্ড ছিল, তার কাছে রেশন কার্ড না, ছিল। এটা তন্ময়দা, বেশ, আমি একটা বিরতি নেব। তন্ময়দা, একদম ঠিক, যখন সাদরাদির কথা আসলো আপনাদের মনে থাকবে মুন্সি নামক আসিফ মুন্সি খুব সম্ভবত ক্যানিং এর এলাকা থেকে দক্ষিণ 24 পরগনায় ধরা পড়লো এবং জানা যাচ্ছে যে সে নাকি লস্করি তৈবার জঙ্গি, শাল বিক্রেতার মুজিব হত্যা। একটা মিনিট দাদা, আমি জেনারেল পার্সপেক্টিভে দেখি, আমি তো হ্যাঁ বাংলায় খুঁজে পাওয়া গেছে, না বাংলায় খুঁজে। এবার আমার কথা হচ্ছে, এই যে মানুষগুলো গোপনে বাংলার বিভিন্ন জায়গায় সেফ শেল্টার করেছে, সেটাকে বাছার আপত্তি তো মমতা ব্যানার্জি করছেন না। তিনি তো বলছেন অনুপ্রবেশকারীদের বাঁচুন, কিন্তু আবার পাশাপাশি তিনি এটাও বলছেন যে দেখে শুনে ফর্মে সই করবেন, না হলে কিন্তু আপনার ডিটেনশন ক্যাম্পে জায়গা হতে পারে। আমি সেই জন্যই বলছি, আমার কাছে পুরো বিষয়টা ক্লাউডি, আমি বলছি তো না, হ্যাঁ না, বেশ, ঠিক আমি একটা আপাতভাবে মানুষের নজরে কি রয়েছে, মানে ইলেকশন এসিআই কি বলছেন, মৃত ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে এসআইআর, একাধিক বুথে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে এসআইআর, এবং যারা অন্য রাজ্যে বা দেশে বা অন্য কোথাও স্থানান্তরিত হয়ে গেছেন তাদের নামটা বাদ দেওয়া, মূলত এই বক্তব্য এসিআইএর। এর মধ্যে কালকে আমরা একটা খবর করেছিলাম, আপনার মনে থাকতে পারে, বিকেলে 5টার পাঞ্চে আমি ছিলাম, যেখানে আশরাফুল হাসনাবাদ উত্তর 24 পরগনার একটা বুথ নাম্বার খুব সম্ভবত 284, একটা বুথে 27 জন মৃত ভোটারের নাম পাওয়া গেছে। এমন নয় যে ইন্টেনশনালি তারা ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করতে চাইছেন, তা নয়। কেউ মারা গেছেন 2002, 3, 4, 5, কিন্তু তাদের পরিবার ইনিশিয়েটিভ নেয়নি আর নামগুলো বাদ দেওয়ার। তারা মনেই করেনি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাকে ইমিডিয়েট করতে হবে, তাই তারা করেনি। একটা বুথে, একটি বুথের কথা আমি বলছি, যেখানে একটা স্কুলে মোটামুটি 3-4টে বুথ থাকে ন্যাচারালি, সেখানে এক বুথে 27 জন মৃত ভোটার একটা সার্ভেতে আমাদের কাছে ধরা পড়লো। ঠিক এরকমই এসএসআর হয়েছিল 2002-3 সালে, 28 লক্ষ ভোটার এই পশ্চিমবঙ্গ থেকে বাদ গেল। তখন বামেরা ক্ষমতায় ছিল, কিন্তু এই অর্থে আমার তো মনে নেই যে তো এই বিরাট মাপের এসআইআর বিতর্ক বা এসএসআর বিতর্ক তৈরি হয়েছিল। এবার কেন হচ্ছে? আমি যদি আশরাফুল আপনাদের অবস্থান বলি, আপনারাও এসআইআর এর তীব্র বিরোধিতা করছেন, কেন করছেন? দেখুন, আপনি যে তথ্যটা বললেন যে হাসনাবাদের কোনো একটি বুথে 27 জন মৃত ভোটার এখনো পর্যন্ত লিস্টে আছে রোলে। আপনাকে আমি একটা জিনিস স্পষ্ট বলি, আমি একেবারে প্রান্তিক এলাকায় কৃষক পরিবারের একটা ছেলে, নিজেও বুথ মানে বিএলওর কাজ করেছি, বুথ লেভেল অফিসার হিসাবে দীর্ঘ 15 বছর। এই মৃত ভোটার বাদ দেওয়ার জন্য এসআইআর করার প্রয়োজন, এটা হাস্যকর আর কি। কারণ ইলেকশন কমিশনের যা প্রতি বছরে এসআইআর হতো, তারপরে এখন যে বছরে 4টে টার্মে মানে এ করা হয়, সেখানে স্পষ্টভাবে মৃত ভোটার বাদ দেওয়ার প্রসেসিং আছে। তাহলে এই মৃত ভোটার যারা এতদিন আছে সেখানে বাদ যায়নি, তার ব্যর্থতা ইলেকশন কমিশনকেই নিতে হবে। আমার অভিজ্ঞতা, একাধিকবার আবেদন করার পরেও ইলেকশন কমিশন সে কাজটা করেনি, তাহলে ব্যর্থতার ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন তার কাজে, তার ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের বুলি তারা বলে একেবারে তোতা পাখির মতো। উদ্দেশ্য রাজ্যের যে কেন্দ্রের যে শাসক দল, তারা সেইভাবে যেভাবে বলে সেইভাবে ইলেকশন কমিশন কাজ করে। এখন এসআইআরটা এই মুহূর্তে মানে এটা আশরাফুল বলছেন, যখন বলছেন তার থেকে মীরা পান্ডের ঘটনা অনেক পুরনো। না, আমার মনে হয় এই রাজ্যের মানুষ ভুলে যাননি সেটা। আমি আসছি আশরাফুল, কিন্তু এই মুহূর্তের একটা বড় খবর আপনাদের সামনে ব্রেক করব, যেটা হচ্ছে নবান্ন অভিযানের নির্দিষ্ট কিছু বিধি বেঁধে দেওয়া হয়েছে। আসুন দ্রুত আপনাদেরকে একবার দেখাই যে কোন কোন বিধি নবান্ন অভিযানের ক্ষেত্রে রাখা হচ্ছে। নবান্ন অভিযানের বিধি বেঁধে দিল কলকাতার সর্বোচ্চ আদালত, কলকাতা হাইকোর্ট বেঁধে দিল বিধি। কি বলা হচ্ছে? 3 জায়গায় মোট 1200 জনের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আমরা এই ব্রেকিংয়ে দেখাচ্ছি, হাওড়া ময়দানে জমায়েত হতে পারবেন 500 জন। একই সঙ্গে নবান্ন অভিযানের ক্ষেত্রে যে দ্বিতীয় জায়গা, সেটা হচ্ছে মন্দিরতলা বাজারে 200 জন থাকতে পারবেন, অর্থাৎ
সর্বমোট যে জনসংখ্যা হতে হবে, দেখুন আবারও দেখাচ্ছি আপনাদের, বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয়ে থাকতে পারবেন 500 জনে। নির্দিষ্ট বিধি একেবারে বেঁধে দিল নবান্ন অভিযানের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট। কোনো সরকারি সম্পত্তি ধ্বংস করা যাবে না, যেটা প্রত্যেকবার বিভিন্ন নির্দেশিকায় কিন্তু এই বিষয় থাকে। শান্তিপূর্ণ জমায়েতে অনুমতি হাইকোর্টের। আমি চলে যাব অভিরূপা হাজরা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। অভিরূপা, কি কি বিশেষ করে কোন কোন নির্দেশ নবান্ন অভিযানের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ দিল কলকাতা হাইকোর্ট? অভিরূপা। কলকাতা হাইকোর্টের এক জনৈক ব্যক্তি তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তার দাবি ছিল নবান্ন অভিযান করলে সাধারণ জনজীবন নষ্ট হচ্ছে। এই মামলার প্রেক্ষিতে আজ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্টাফ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করা যেতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। তাই তাদের সেই গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে শান্তিপূর্ণ আন্দোলন তারা করবেন, তবে কোনো সরকারি সম্পত্তি নষ্ট না করে, কোনো জীবনহানি যাতে না হয়। এবং তাছাড়া 3টি জায়গা বেঁধে দেওয়া হয়েছে, মন্দিরতলা বাস স্ট্যান্ড, এবং তার আগে হাওড়া ময়দান এবং হাওড়ার আরো একটি রাস্তা, এই 3টি রাস্তাকে বেঁধে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যক মানুষকে বেঁধে দেওয়া হয়েছে যারা ওই জায়গায় থেকে আন্দোলন করতে পারবেন। অতিরিক্ত কোনো মানুষ, অর্থাৎ 1200 জনের বেশি মানুষ আন্দোলনে অংশগ্রহণ করতে পারবেন না। এই শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এবং বলা হয়েছে শান্তিপূর্ণ অভিযান করতে হবে, কোনো সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, কোনো মানুষের জীবনহানি করা যাবে না, কোনো কারোকে কোনো আঘাত করা যাবে না। এইগুলো দিয়ে শান্তিপূর্ণ অভিযান তারা করতে পারবেন, এমনটাই নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। ধন্যবাদ অভিরূপা। এই বিষয়ে অবশ্যই আমাদের পরবর্তীতে নজর থাকবে। আমি আশরাফুলের কাছে যাব, কিন্তু আশরাফুলের কাছে ঠিক যেখানটায় আমরা বলছিলাম নির্বাচন কমিশনকে শাসক দলের পুতুল, মানে কাঠ পুতুল বলে দাগিয়ে দেওয়ার কালচার তো বামেরাও দেখেছে আশরাফুল, মানে বামেরাও দেখিয়েছে আর কি বামেদের সময়। আচ্ছা, আমি আপনার যে প্রশ্নটা ছিল তারপর ব্রেক হয়ে গেল। নির্বাচন কমিশনের মৃত ভোটার বাদ না দেওয়ার দায় নিতে হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এসআইআর এই সময়কালে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ মাথার উপরে এনআরসির খাড়া ঝুলছে। মমতা ব্যানার্জি আজকে এগুলো কারা বলছে? আর আমি বলে না, মানে অফিশিয়াল ইনফরমেশন আপনারা পাচ্ছেন, আমরা পাচ্ছি না। আমি বলছি শোনেন, মানে আমার না মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার রাজ্যের এবং আমাকে এক্ষুনি ম্যানেজমেন্ট থেকে জিজ্ঞেস করবে যে আশরাফুলের কাছে ইনফরমেশন আছে, তোমার কাছে নেই কেন? আমি আশা করব আপনি আমাকে বলতে দেবেন। এনআরসি হবে, আপনি কোথা থেকে? সেটা আমার কথাটা আমি বলে নেই, আপনি ইন্টারাপ্ট করছেন কেন? সময়টা তো আমাদের দেবেন না, আমরা জানি। আপনার মুখ্যমন্ত্রীর কাছে কি নেই ইনফরমেশন? এনআরসি মাথার উপরে খাড়া ঝুলছে, কেন্দ্রের সরকার সেটা আইনও পাশ করেছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে উনি ঝাড়গ্রামে অনেক কথা বললেন, কিন্তু তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়ে 3 মাস আগে প্রত্যেক বুথ থেকে, যেটা ওটা আগে ছিল না, একজন করে ওনারা নিয়োগ করেছেন দলীয়ভাবে এবং তাদেরকে ট্রেনিংও করে দিয়েছেন এই জায়গায় মোকাবেলা করার জন্য। তার মানে মুখ্যমন্ত্রী বিষয়টা, এক্সকিউজ মি, ভালো করে বলুন না মানুষকে। মুখ্যমন্ত্রী আগেই অবগত ছিলেন, একাধিকবার মিটিং হয়েছে, সরকারি আধিকারিকরা মিটিং করেছেন, মুখ্যমন্ত্রী এতদিন অবগত ছিলেন। আজকে এসআইআর এর একেবারে সামনে দাঁড়িয়ে তিনি ঝাড়গ্রামে যে কথাগুলো বলছেন, তিনি মানুষকে বোকা বানাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, সংসদে যখন বিভিন্ন ইস্যুতে এনআরসি এনপিআর ইস্যুতে যখন আইন পাস হচ্ছে, তৃণমূলের সাংসদরা কোথায় ছিল, কার নির্দেশে? অনেকেই বাইরে ছিল। এটা এখনো এই জায়গায় দাঁড়িয়ে আরো একটা কথা, এর জায়গায় আরো একটা কথা, সিএএ এর আইনের সময় বাইরে ছিল। এখানে আপনাকে আরো একটা কথা বলছে, ডিটেনশন ক্যাম্পে বাইরে ভরে দেবে। আমি মমতা ব্যানার্জিকে আরো একবার প্রশ্ন করতে চাই, আমাদের রাজ্যের রাজারহাটে ডিটেনশন ক্যাম্প করার উদ্যোগ নিয়েছিল কারা? সেখানে বামেরা প্রতিরোধ করেছিল, ভেঙেও দিয়েছিল। এই যে তৃণমূলে আর বিজেপির মধ্যে তুতু মায়ের খেলা চলে, রাজ্যের মানুষকে বিপদে ফেলা, এই রুটি শেখছে। এখানে আমার আরেকটা কথা আছে, আশা করবো আমাকে বলতে দেবেন, আতঙ্ক কেন? আতঙ্ক হচ্ছে আমাদের রাজ্যের প্রান্তিক মানুষের বন্যা, তাদের বিভিন্ন কারণবশত গরিব, তাদের লেখাপড়া শেখার সুযোগ হয়নি, তাদের সমস্ত রকমের ডকুমেন্টস নেই, না থাকার জন্য আজকে আতঙ্কিত হচ্ছে। যেভাবে ডিভোটার করার চক্রান্ত হচ্ছে, তারপরে তাদেরকে নিয়ে খেলা করা, এই তো রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশে যারা বাংলার মানুষকে, আরে সত্যি কথা বললে আজকে বিজেপির ক্যারেক্টার, বিজেপির উদ্দেশ্য বাংলার মানুষ জেনে গেছে। বিরতিতে যাব, প্রাক্তন তৃণমূল এবং বর্তমান তৃণমূল নিয়ে রাজ্যের মানুষকে খেলা করছে, এত গায়ে লাগা দিয়েছে, বলতে দিচ্ছে না কেন? বামেদের কথা বলতে দিচ্ছে না কেন? রাজ্যের মানুষকে
এক এক করে বলুন, এক এক করে বলুন। আমি সবাই রাজ্যে সবাই এক এক করে, এক এক করে। কাগজ দেননি, লেখাপড়ার অধিকার সবার দেননি। কেন আরে এইভাবে হয় না। না, এই আপনারা কথা কেন বলুন। interrupt সত্যি, করছেন? সত্যি, সত্যি। তন্ময়দা, আমাকে একটু বলতে দিন। রাজ্যের মানুষকে এডুকেশনাল সার্টিফিকেট নেই। আপনি 87 সালের কথা বলছেন তো, আপনার 1992 পরে থেকে অনেকেরই বার্থ সার্টিফিকেটের কথা, কিন্তু গ্রাম বাংলার বহু লোকের এখনো বার্থ সার্টিফিকেট নেই। উনি জানেন 18 বছরের আরে, ভোটার। আপনি শুনুন, আরে শুনুন, বলে চুপ করুন, ওটাই। চুপ করুন। 18 বছরের ভোটার। বিহারের মানুষ আপনাকে আমাদের আমি থেকে দেখিয়ে গরিব। দেবো। বিহারের 25 মানুষের বছর শিক্ষা বয়সে আমাদের ভোটার কম। হয়নি। তো সেখানকার মানুষ শোনেন, জানতে আচ্ছা, পারছে। আচ্ছা, আরে, একটা সময় আমি ভোটার বলতে বাংলা দিই। মানুষের না, অধিকার ছিল। তন্ময় ঘোষের কাছে আসবে। একটা মিনিট, বলতেই দিচ্ছে না। তন্ময় ঘোষের কাছে আসবে আরে, এরপরে। তন্ময় ঘোষ- আমাদের হাতে একদম সময় নেই। আরে, আমি একটা কথা বলছি, এই যে আরে, ধরে নিন, এইভাবে ধরে নিন, বিজেপি আশরাফুল্লাহ। বাংলার মানুষের আপনি আর্থসামাজিক তো পরিস্থিতি জানেন, নিয়ে বিহারে আলোচনা এর নয়। থেকে গরিব মানুষ আছে বাংলার আমাদের থেকে। আর্থসামাজিক বিহারের পরিস্থিতি নিয়ে মানুষের বিজেপি- শিক্ষা থেকে আরে, আপনি আমাদের কম। বিহারে যান, আপনি বিহার সেখানে- করছেন, সেখানে বাংলা মানুষ সম্পর্কে আছে, আপনার কি আমাদের অবগত আছে? আচ্ছা, আমি বাংলা সম্পর্কে আপনার আমি যেটা অবগত আছে? জোট সঙ্গে। আপনি বাংলার মানুষকে ইন্ডিজোট করছেন, মারছেন, বাংলার মানুষের বিরুদ্ধে আক্রান্ত করছেন। এরা হচ্ছে ইন্ডিজোট। আপনার বাংলা এই বাংলা বিরোধী। হচ্ছে তৃণমূলের আপনি দালাল। বাংলা বিরোধী, তৃণমূলের কাজ করে। বাংলা ভাষা এই বাংলা সম্পর্কে হচ্ছে আপনারা তৃণমূলের দালাল। অপমানজনক কথা তৃণমূলের বলেন। এজেন্ট। আপনাদের নৈতিক কি জায়গা আছে? যে মাতৃভাষার আন্দোলনে প্লিজ, না, 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 মাতৃভাষা হয়েছে, দিবস হয়েছে, স্বীকার হয়েছে। করেছেন রাষ্ট্রপতি। আপনি সুস্মিতাদি, একটু শান্ত হলে আমি জিজ্ঞেস আমার কথা হচ্ছে, এই যে আশরাফুল তো গ্রামে, আশরাফুল বললেন আমি গ্রামে থাকি, প্রান্তিক এলাকার মানুষ। আমার কথা, তাদের ক্ষেত্রে জমির রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও আমি যতটুকু জানি সেটা দেখালে চলবে। আরে জমি যে কত মানুষের নেই সেটা আপনি কি জানেন? বিহারের মানুষের আছে সব। এখন এটা আপনার অভিজ্ঞতা আছে? না, না, আমি এই বিজেপি বিজেপির মুখপাত্র আরে বিহার ওরা জানে, ওরা বাংলার বাঙালির উপরে আক্রমণ করে ভোটে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আরে ইন্ডিয়া যায় বলে আপনাদের এই ইন্ডি জোটে কোমর ভেঙে দিয়েছে। এই ইন্ডিয়া জোটে নরেন্দ্র মোদীর কোমর ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে। তাই জন্য আপনাদের এত রাগ। আপনাদের কোমর ভেঙে দিয়েছে, মারিয়ে দিয়েছে। একক সংগ্রাম। আরে এই নরেন্দ্র মোদী অডিও যাচ্ছে না, নেই, আমাকে তো বলতে দেননি। না, দাঁড়ান, একটা কথা আর শুরু শোনা করতে যাচ্ছে দিন। না। এখন শোনা যাচ্ছে। একটা, হ্যাঁ, সুস্মিতা আপনি যে ইন্ডিজোট করে চিৎকার করছেন না, আপনারা বাংলা এত চিৎকার করবেন না, আপনাদের কথা কেউ শুনবে না দিল্লিতে। আরে আরে আমার একটা কথা তন্ময় মুখোপাধ্যায় একটু থামুন। আরে শুনে নিন, এই ইন্ডিয়া জোটে নরেন্দ্র মোদী মেরুদণ্ড ভেঙে দিয়ে ওই চন্দ্রবাবু নাইডুর কাঁধে গিয়ে বসতে হচ্ছে। আগামী দিনে ও দুটো পড়ে যাবে। আগামী দিনে সময়ের অপেক্ষা, আপনার সময়ের অপেক্ষা। কোমর ভেঙে দিয়েছে, এবার ওই এসকা দুটো টেনে নেওয়া হবে। ভারতবর্ষের মাটিতে গলাগলি খেতে হবে। এই নরেন্দ্র মোদী বেশি দিন অপেক্ষা করবে। আদানি আম্বানি বাঁচাতে পারবে না আপনাদের। ইলেকশন কমিশন আপনাদের বাঁচাতে পারবে না। সময় থাকবে ইলেকশন না, কমিশন বাঁচাতে এরপরে পারবে না। আমাদের ইচ্ছা থাকলে মানুষের পেটে খিদে। তন্ময় ঘোষ। হ্যাঁ বলুন। আমার বক্তব্য হচ্ছে, এত চিৎকার চেঁচামেচির মধ্যে আসল ইস্যুসটা হারিয়ে যাচ্ছে। একেবারেই। ইস্যুসটা হচ্ছে এটাই যে বাংলার প্রতি যে বঞ্চনা, বাংলার সাধারণ মানুষদের উপর আমি নাম করেছি, আবার নাম করতে পারি। একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, বুদ্ধদেব বারিক, যিনি তার ফেসবুক প্রোফাইলে নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করেছেন, করতেই পারেন, গণতন্ত্রে তিনি বিজেপি সাপোর্টার, খুব ভালো কথা। তার পরের দিন, ওই পোস্ট করার পরের দিন তাকে পুলিশে তুলে নিয়ে যায়, অত্যাচার করে, এবং তারপর দিন তিনি লিখেছেন আবার ফেসবুকে যে আজকে আমার এই অবস্থা। আমি বলছি এক্ষেত্রে বিজেপির সমর্থক বা তৃণমূলের সমর্থক বা সিপিআইএম কংগ্রেসের সমর্থক নয়, বিজেপি লড়াই ঘোষণা করেছে বাঙালি জাতির উপর, এবং বাঙালি জাতি হিসাবে সমগ্র বাংলা একদিকে আর বিজেপি একদিকে লড়াই করবে বাংলার মানুষ। একদম সময় নেই। আমি তন্ময় চ্যাটার্জির থেকে পরবর্তী সময় শুনবো, কিন্তু আজকে আর হাতে সময় নেই, আজকে আর হাতে সময় নেই। প্লিজ আমি আজকে শেষ করব। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আজকে আর কারুর কথা, তন্ময়দার কারুর কথা শোনা যাচ্ছে না, প্লিজ আমায় বলতে দিন, আমাকে শেষ করতে দিন। আজকে সুস্মিতাদি একবার বলছেন যে বিজেপি আর তৃণমূল রুটি শেখাশেখি করছে। আমি জানি না কে তন্দুর করছে আর কে রুটি করছে। আবার অন্যদিকে কেন্দ্রের যে কংগ্রেস নেতৃত্ব, তারা বলছেন আমরা তৃণমূলের পাশে আছি। সত্যিটা কি, ঘটনাটা কি, ইকুয়েশনটা কি, কোথায় দাঁড়াবে এসে?
তবে সাধারণ মানুষের পাশে আমরা আছি এই হাল্লাবোল অনুষ্ঠান নিয়ে। আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই ইউটিউবে দেখবেন এবং শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। বাস্তব পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো হাল্লাবোল অনুষ্ঠানে আগামীকালও। কিন্তু এই অনুষ্ঠানের পরে আর কিছুক্ষণ পরেই রয়েছে শিলাদিত্যের সঙ্গে আপনার কথা অনুষ্ঠান। দেখুন, সঙ্গে থাকুন।